ফার্স্টে কেপ ভার্দে, তারপর ইজিপ্ট, তারপর এখন ইংল্যান্ড। হ্যাঁ, মানলাম প্রথম দুটো যে টিম আছে কেপ ভার্দে, ইজিপ্ট, তারা আন্ডার 10-এও আসে না ফিফা র্যাঙ্কিংয়ে। তারা বলতে গেলে ছোট টিম, সবার কাছে তো ছোট টিমই মনে হয়েছে। আমি মনে করি না। ফিফা টুর্নামেন্ট যারা খেলতে আসে সবাই নিজের পুরোটা দিয়েই খেলতে আসে, তো ছোট টিম বড় টিম বলে এখানে কাজ নেই। তো সবার মতে ওটা ছোট টিম, ইজিপ্ট আর কেপ ভার্দে। আমরা মেনে নিলাম। কেপ ভার্দের এগেন্স্টে কিন্তু একটা কথা বলে রাখি যে স্পেন ড্র করেছিল ফার্স্ট ম্যাচ, কিন্তু স্পেন ড্র করেছিল। তারপরেও কিন্তু কেপ ভার্দে ছোট টিম। কেপ ভার্দে অ্যান্ড ইজিপ্ট এই দুটো টিমকে বাদ দিলাম। তারপর আসলো ইংল্যান্ড। ইংল্যান্ডের ওই 7 ফুটিয়া ডিফেন্ডারগুলো, 7 ফুটিয়া শুধু ডিফেন্ডার না ভাই, মিডফিল্ড, স্ট্রাইকার লাইন, উইঙ্গার, গোলকিপারও ভাই, সব এত লম্বা লম্বা প্লেয়ার। দে হ্যাভ ডমিনেটেড ইন দ্য ফিজিক্যালিটি। তাদের কাছে ফিজিক্যালিটি আছে, তারা খেলতে পারে, তাদের কাছে টেকনিক্যাল অ্যাবিলিটিও আছে, কারণ তারা বেশিরভাগই বলতে গেলে ইপিএলে খেলে, অ্যান্ড ইপিএল হচ্ছে সব থেকে বড় লিগ আমাদের পৃথিবীতে। তো তারপরেও কেন হেরে গেল আর্জেন্টিনার কাছে? রেফারিজ আর রিগড, আর্জেন্টিনা ইজ রিগড, ফিফা ইজ রিগড, দ্য হোল ওয়ার্ল্ড ইজ রিগড ভাই, ডোনাল্ড ট্রাম্পও রিগড, সবাই রিগড ভাই, কেউ বেঁচে নেই। কেউ বেঁচে নেই ভাই, এই সার্টেন ফ্যান বেসের কাছ থেকে কেউ বেঁচে নেই। সবাই রিগড, সবাই রিগড, এদের মতে সবাই রিগড। অ্যান্ড মেসি হচ্ছে ফিফাস প্রিন্সেস, তো মেসিকে সবসময় ফেভার দেওয়া হয়। সেটা সবাই ইংল্যান্ড ম্যাচেও দেখেছে যে মেসিকে ফেভার দেওয়া হয়। পুরো ওয়ার্ল্ড কাপে মেসি যেভাবে খেলে গেছে অ্যাট দ্য 29 ইয়ার্স এজ, 39 বছর বয়সে মেসি যেভাবে খেলে গেছে, যেভাবে পারফর্ম করেছে ভাই, আমি তো কোনো প্লেয়ারকে ওই বয়সে ওরকম পারফরমেন্স করতে দেখিনি। আমি দেখিনি। হ্যাঁ, লুকা মদ্রিচ ভালো মিডফিল্ডার, হি ক্যান রান, সে ভালো খেলে, কিন্তু মেসির মতো পারফরমেন্স, মেসির মতো ওরকম একটা টিম নিয়ে কি হয় বলো তো? একটা ভালো প্লেয়ার যখন থাকে না কোনো টিমে, মেসি একটা টপ লেভেলের প্লেয়ার, গোট, গোট, গ্রেটেস্ট অফ অল টাইম, মেসি হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম। ওর আশেপাশে যেসব প্লেয়ারগুলো থাকে, যেসব প্লেয়ার নার্চারিং হয় ওর আশেপাশে, তো ওই প্লেয়ারগুলো আস্তে আস্তে ভালো হয়ে যায়। এমন না যে তারা খারাপ খেলবে, তারাও চাইবে যে আমরা ভালো খেলি। অবভিয়াসলি তারাও খেলতে এসছে, তারাও চাইবে যে মেসিকে সাপোর্ট করি সেরকমভাবে। মেসি 39 ইয়ার্স এজ হয়ে যদি এরকম পারফরমেন্স দিতে পারে, তাহলে তারা কেন দেবে না? শুধুমাত্র কি প্রত্যেকটা ম্যাচে মেসিকেই একা স্টেপ আপ করতে হবে? মেসিকেই একা গোল করতে হবে? তো সেরকম তো কোনো কথা না। পোস্ট ম্যাচ ইন্টারভিউতে জুড বেলিংহাম যখন আসলো, এসে ওকে জিজ্ঞেস করা হলো যে মেসির সাথে তার কী কথা হয়েছে। মানে ছোটোখাটো একটা ক্লিপ ভেসে উঠছে যে তার সাথে তার নাকি একটু ঝামেলা হয়েছে, একটা ইন্টেন্স মোমেন্ট একটা ভেসে উঠছে। তো জুড বেলিংহাম সেখানে বললো যে সেরকম কোনো কথা না, বল দেওয়া নেওয়া নিয়ে একটা ছোটো একটা কথাবার্তা হয়েছে, ওটাকেই সবাই ইন্টেন্সলি বলেছে। বাট আফটার দ্যাট মেসি যেরকমভাবে মুখ বানিয়েছে, তো সিরিয়াসলি কিছু তো কথা হয়েছে ওখানে, কিছু কথা হয়েছে। অ্যান্ড অ্যাট দ্যাট টাইম দ্য ম্যাচ ওয়াজ ডিসাইডেড। ওই টাইমে ম্যাচ ডিসাইড হয়ে গেছিলো যে কী করতে চলেছে মেসি। ভাই মেসিকে রাগানো একদম যাবে না। ভাই মেসি ভালো খেলে, মেসি ইজ এ গুড প্লেয়ার, নর্মাল মেসি ইজ গুড, ভেরি গুড, বাট অ্যাংরি মেসি ভাই কখনোই ভালো হতে পারে না ভাই। ও তোমাকে ছিঁড়ে খেয়ে নেবে, ছিঁড়ে খেয়ে নেবে। এটা রিয়াল মাদ্রিদের প্লেয়ার নিজেরা বলছে ভাই, মার্সেলো, ক্যাসেমিরো, ওরা নিজেরা বলেছে, নিজেরা ওখানে ইন্টারভিউতে বলছে যে মেসিকে যদি রাগিয়ে দেওয়া হয় ভাই, মেসি তোকে ছিঁড়ে খেয়ে নেবে। স্বাভাবিক ভাই। কে মেসি অ্যান্ড হু? মেসি অ্যান্ড হু? আর কে আছে? মেসি তো পুরো গেমটাতে অ্যাসিস্ট প্রোভাইড করে গেল না। ইংল্যান্ডের ওই 7 ফুটিয়া ডিফেন্ডারগুলো শেষের দিকে, তুহেল, আমি এই ট্যাকটিক্সে পরে আসছি, আমি একটু বলে নিই যে তুহেল শেষের দিকে যে এই 5খানা সেন্টার ব্যাক নিয়ে খেলানো স্টার্ট করলো, তার ওপর নিকো ওরেলিকে নামালো একটু ডিফেন্সিভলি হেল্প করার জন্য, ডিক্ল্যান রাইসকে তুলে নিয়ে হলো। ইংল্যান্ড গড দেয়ার বেস্ট প্লেয়ার্স, তাদের কাছে ভালো ভালো প্লেয়ার আছে যারা ইপিএলে পারফর্ম করে চলেছে কন্টিনিউয়াসলি, অ্যান্ড রিয়াল মাদ্রিদেও খেলছে, এত ভালো ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও আর্জেন্টিনার এগেনস্টে দে ওয়ান্ট টু ডিফেন্ড। তারা ডিফেন্ড করতে চাইলো। তারপর আর্জেন্টিনার মতো টিমের এগেনস্টে যেখানে কন্টিনিউয়াসলি তুহেল দেখে আসছে, মানে শুধু তুহেল না, পুরো ওয়ার্ল্ড দেখে আসছে যে যেই টিম আফটার স্কোরিং 1 গোল এগেনস্ট আর্জেন্টিনা ডিফেন্ড করতে গেছে, তারা গোল কনসিড করেছে। লাস্ট 10 মিনিটস তো খুবই ভাইটাল, খুবই ভাইটাল আর্জেন্টিনার জন্য। আমি একটা কথা বলছি, লা লিগাতে রিয়াল মাদ্রিদ, শুধু লা লিগাতে না, ইন চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ যদি গোল কনসিড করে, তারা যদি গোল পিছিয়ে থাকে, রিয়াল মাদ্রিদের মেন খেলা শুরু হয় আফটার 60 মিনিটস। ওটা একটা ওদের টেম্পো, ওটা ওদের একটা মেন্টালিটি যে হ্যাঁ আমাদের গেম স্টার্ট হচ্ছে। ফার্স্টের দিকে দে আর ট্রাইং দেয়ার বেস্ট, কিন্তু হয়ে উঠছে না। বাট আফটার 60 মিনিটস কী যে হয়ে যাচ্ছে তাদের, সেটা কেউ জানে না। এগেনস্ট ম্যান সিটি তোমরা সবাই দেখেছো। তো এইখানেও আফটার 80 মিনিটস বা আফটার 75 মিনিটস আর্জেন্টিনা যে খেলাটা স্টার্ট করে, যেরকমভাবে যেইভাবে ইন্টেন্সভাবে খেলাটা স্টার্ট করে ভাই, কোনো টিম এখনও পর্যন্ত ওয়ার্ল্ড কাপে আমি দেখিনি ওইভাবে ম্যাচ করতে পারবে। ফাইনাল হচ্ছে ফাইনালিসমা, স্পেন ভার্সেস আর্জেন্টিনা, দ্যাট উইল বি আ ড্রিম ম্যাচ ফর এভরি বার্সেলোনা ফ্যান। আই হ্যাভ নো রিগ্রেট। আমার কাছে আমার কোনো প্রবলেমই নেই। এই লামিন আমাল মেসিকে ফেস করছে, মেসি একসময় লামিন আমালকে নিয়ে ফটোশ্যুট করেছে, আমার কোনো প্রবলেমই নেই। কারণ মেসি নিজেকে প্রুভ করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। ও আর কী প্রুভ করবে ভাই? যখন দেখলো টিমের খেলা তৈরি হচ্ছে না, মেসি চলে গেল রাইট উইংয়ে গিয়ে ভাই ক্রস দিয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি। ম্যাকঅ্যালিস্টার হেড দিচ্ছে, পিকফোর্ড ভাই ভালো সেভ দিয়েছে কয়েকটা, নাহলে কিন্তু আরও গোল খেত। ইংল্যান্ড যেভাবে চেঞ্জ করে ডিফেন্সলি খেলা স্টার্ট করেছিল না, আরও গোল খেত ইংল্যান্ড, আরও গোল খেত, কিন্তু পিকফোর্ড ভাই সেভ দিয়ে দিয়েছে। অ্যান্ড
ইনজো ফার্নান্দেজ যখন খুব দরকার, যখন টিমের খুবই দরকার, তখন স্টেপ আপ করে। এরকমই তো হচ্ছে না খেলা, যে একটা প্লেয়ারের উপর বেস করে হবে না। যখন তোমাকে সব থেকে বেশি দরকার, ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি, তোমার কাছে দূর থেকে শুট নেওয়ার ক্ষমতা আছে, তো তোমাকে সেই চান্সেসগুলো নিতে হবে। ওরকম করলে চলবে না। ইংল্যান্ড কটা নিয়েছে দূর থেকে, দূরপাল্লার শট কটা এরকম? ওরা ক্রস করছে, ক্রসে ভাই আর্জেন্টিনার প্লেয়ারের সাথে পারছে না। আর্জেন্টিনা ভাই ঠিক আছে, ম্যাক্সিমাম হাইট গেলে 6 ফিট এরকম দাঁড়াচ্ছে। ভাই ইংল্যান্ডের প্লেয়ারগুলো, ড্যান বার্ন কত লম্বা, কোনসা, ভাই এই প্লেয়ারগুলো কম লম্বা। অ্যান্ড ওই পাশ থেকে রাইট উইং দিয়ে রজার্সকে, আই ডোন্ট নো যে কেন ওখানে টুয়েল ওখানে রজার্সকে খেলালো ইংল্যান্ড। এখানে তো আমি পুরোপুরি একমত নই। মানে ওখানে বুকায়ো সাকা রয়েছে, ম্যাডুয়েকে রয়েছে, এই প্লেয়ারগুলো রয়েছে, দে আর মোর ক্রিয়েটিভ দ্যান রজার্স। আই নো রজার্স ওখানে লাস্ট ম্যাচে একটা শট মেরেছিল, ওখানে রিফ্লেক্ট হয়ে গোল হয়ে গেছিলো, বাট দে আর বেটার। এভরিবডি ইজ সেইং দ্যাট আর্জেন্টিনা ইজ প্লেইং টু মাচ ফিজিক্যাল। ভাই ফুটবল খেলতে এসছো, নাচতে তো আসোনি, ফিজিক্যাল তো হবেই। অ্যান্ড এটা ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে সেরকমভাবে পারফরমেন্স দিতে হবে। ইউ ক্যান রান ফর 90 মিনিটস, কিন্তু তুমি ফিজিক্যালি গেম খেলতে পারবে না। শুধুমাত্র ট্যাকটিক্যালি অ্যান্ড স্পেস অ্যাওয়ারনেস এইসব জিনিস নিয়ে তুমি কিন্তু কোনো খেলা জিততে পারবে না। তোমাকে ফিজিক্যালি ফিট হতে হবে, তোমাকে ডমিনেট করতে হবে, অ্যাগ্রেশন দেখাতে হবে, নাহলে ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না। সেই জিনিসটাই আর্জেন্টিনা দেখিয়েছে, তাই ব্যাক টু ব্যাক ফাইনালে এসছে। 64% পজিশন ফর আর্জেন্টিনা। টোটাল ম্যাচে 1.59-এর এক্সজি ক্রিয়েট করেছে আর্জেন্টিনা। অ্যান্ড আর্জেন্টিনার সাথে যদি আমি ইংল্যান্ডের প্লেয়ারের কম্প্যারিজন করি, দে আর ফার বেটার, দে আর প্লেইং ইন ফার বেটার ক্লাবস। এখন আর্জেন্টিনার যেসব প্লেয়ার, এই লিওনার্দো পেরেদেস ও ইংল্যান্ড ছেড়ে চলে এসছে, ই টেক রিটায়ারমেন্ট ফ্রম ইংল্যান্ড, এখন আর্জেন্টিনার ক্লাবে খেলে। কি বলবো এর থেকে বেশি? এনজো ফার্নান্দেজ চেলসিতে ঠিক মতো চলছে না, এই আর্জেন্টিনা তো ওয়ার্ল্ড কাপে চলছে না, কিন্তু এই ম্যাচে ক্লাচ হয়ে গেল। ম্যাকঅ্যালিস্টার প্রুভ করেছে কেন সে এই টিমে রয়েছে। তাহলে ভাই, আর আমাদের দুটো সাইড ব্যাক, ট্যাগলাফিকো, ভাই ট্যাগলেফিকো যদি ওরকম পারফরমেন্স দিতে পারে, নিজের পুরোটা উজাড় করে দিতে পারে একটা ম্যাচে, তাহলে পুরো টিম কেন পারবে না? ট্যাগলেফিকো তো অনেক বছর ধরেই খেলছে, 2011-এ তার হচ্ছে ডেবিউট আর্জেন্টিনার হয়ে। তো ট্যাগলেফিকোও যদি ওরকমভাবে খেলতে পারে, অ্যান্ড আমাদের এই সাইড দিয়ে মলিনা ভাই, তুমি মনে করো যে অ্যান্থনি গর্ডন একটা খুবই পেসি প্লেয়ার, ওয়ান অফ দ্য পেসি প্লেয়ার ইন দ্য ইপিএল, তার এগেনস্টে যাওয়া, তার জন্য ওখানে গুলিয়ানো সিমিওনাকে নামিয়েছে যাতে ট্র্যাক ব্যাক করতে পারে। গুলিয়ানো সিমিওনা ভাই পিওর কুত্তা, একটা পুরো পিওর কুত্তা, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমার বলতে বাধ্য হচ্ছি, ও যেভাবে খেলে, ওর খেলার অ্যাগ্রেশন, ওকে জিততেই হবে, কিচ্ছু করার নেই। ইউ হ্যাভ টু ফাউল, তুমি যা কিছু করে নাও, কিন্তু তাকে জিততেই হবে, তাকে সেইভাবেই খেলতে হবে। সে সেই অ্যাগ্রেশনটা শো করেছে খেলার মাঠে, যে হ্যাঁ এইভাবেই আমাকে খেলতে হবে। তার জন্যই কিন্তু তাকে স্কোলানি ফার্স্ট টিমে রেখেছে। আর্জেন্টিনা যে ফার্স্টের দিকে যে চেঞ্জটা করেছিল ওখানে, যে গুলিয়ানোকে ফার্স্ট টিমে রেখেছে, মিডফিল্ড স্যাচুরেটেড করে দিয়েছে, কিন্তু ওটা মিডফিল্ড স্যাচুরেশনের জন্য না। এই যে গুলিয়ানো সিমিওনে, এ কিন্তু খুব ওয়াইড এরিয়াতে খেলতে পারে, খুব লং রান নিতে পারে, উপরে যেতে পারে, আবার ট্র্যাক ব্যাক করতে পারে, খুব হেল্প হয়। যে সাইড ব্যাক থাকে তার জন্য সত্যিই খুব হেল্প হয়। তো এর জন্য গুলিয়ানো সিমিওনাকে নামানো হয়েছে। কিন্তু ভাই ফার্স্টের দিকে যে গোলটা খেয়ে গেল, তারপর আর্জেন্টিনা বুঝলো যে না, হ্যাঁ এখান থেকে ঠিক করলে ভালো হবে। আর সেকেন্ড হাফে আর্জেন্টিনার সত্যি গোল দরকার ছিল, দে হ্যাভ টু স্কোর গোল। তার জন্য তারা কি করলো, পেরেদেসকে তুলে নিল, এনজো ফার্নান্দেসকে অ্যাজ আ সিডিএম খেলানোর চেষ্টা করালো, আর বাকি তো নিকো গঞ্জালেস মাঠে চলে আসলো। এইভাবেই খেলাটা স্টার্ট হলো। অ্যান্ড লওতারো মার্টিনেজ মাঠে আসার পর থেকে জুলিয়ানো আলভারেজ কিন্তু অ্যাজ আ প্রপার নাম্বার 9 খেলছিল না, ও কিন্তু পুরো লেফট উইং দিয়ে উপর নিচ করে খেলছিল, মানে ইন স্পেস বিটুইন, যেটা ড্যানি অলমো ইসের জন্য, স্পেনের জন্য হয়ে খেলছিল, দেখেছিলে ফ্রান্সের হয়ে, মানে ফ্রান্সের এগেনস্টে। সেইভাবেই কিন্তু খেলাটা অনেকটা স্টার্ট করেছে জুলিয়ান আলভারেজ। এবং সেখান থেকে দেখতে গেলে আর্জেন্টিনা এইভাবে যে কামব্যাক করলো ভাই 2-1, উফ, আলাদাই। আর্জেন্টিনা প্রুভ করছে যে ফুটবল কিভাবে খেলতে হয়, ফুটবলের ডমিনেশন কীরকম হওয়া উচিত একটা নেশনের জন্য। জুড বেলিংহাম, ডেকল্যান রাইস, এলিয়ট অ্যান্ডারসন 116 মিলিয়ন, জুড বেলিংহাম 100 মিলিয়নের প্লেয়ার, আর হচ্ছে ডেকল্যান রাইসও 100 মিলিয়নের প্লেয়ার, তিনটেই 100 মিলিয়নের প্লেয়ার। ওর এগেনস্টে আমাদের আর্জেন্টিনার কি, লিওনার্দো প্যারেদেস, তারপর হচ্ছে এনজো ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টার, আর মাঝে মধ্যে জুলিয়ান আলভারেজ যদি অ্যাটাকিংয়ে আসছে, অথবা মাঝে মধ্যে মেসি যদি আসে, মেসি ইজ 39 ইয়ার্স এজ। তারপরেও কিন্তু মিডফিল্ড ডমিনেট করে গেছে আর্জেন্টিনা। আর সব থেকে ট্যাকটিক্যাল, সব থেকে ভালো চেঞ্জ হচ্ছে রদ্রিগো দে পলকে নিয়ে আসা গ্রাউন্ডে। সেকেন্ড হাফে যখন রদ্রিগো দে পলকে মাঠে নিয়ে আসা হলো, তখন আসল খেলাটা ঘোরা স্টার্ট হলো। মানে লিওনেল স্কোলানি, মানে ওর কোনো যাই আসে না, থমাস তুহেল এত বড় কোচ, ও এত বড় বড় ক্লাবে কোচিং করে এসছে, ওর কোনো যায় আসে না যে এগেনস্টে অপোনেন্টে কে কোচিং করছে, কোনো যায় আসে না। ও জানে যে আমার প্লেয়াররা কী করতে পারে, আমার প্লেয়াররা কীভাবে স্কোর করবে, কীভাবে খেলা ঘুরতে পারে। ইংল্যান্ড যখন ভাই 5খানা সেন্টার ব্যাক নিয়ে যখন এই নামালো না গ্রাউন্ডে, আমি তখনই বলে দিয়েছি, মানে ওরা কি ভাবছে যে আর্জেন্টিনা ক্রস রাখছে বলে ওরা হেডারে ওই এয়ারের যে বলগুলো আসছে ওগুলোতে ডমিনেট করবে। তারপরে তো আরও ক্রস গেছে ভাই, ওই জিনিসটা তো মেসি জানে যে কীভাবে বলটা দিতে হবে। ভাই তুমি তো সবসময় একটা প্লেয়ারের গায়ে লেগে থেকে হেড দেবে না, তুমি তো অপোনেন্টের প্লেয়ারের গায়ের সাথে লেগে একবার চিপকে থেকে হেড দেবে না, তোমাকে তো একটুখানি
কখনো কখনো হয়তো একটুখানি দূর থেকে তোমাকে জাম্প করতেই হচ্ছে, তুমি বলের যে প্রজেক্টাইল আসছে, তো ওই জিনিসটা তো বুঝতে পারছো না, মেসি ওইভাবে বলটা দিচ্ছে। মেসি জানে যে এইভাবে বলটা মারলে, এত বছর এক্সপিরিয়েন্স, এইভাবে বলটা মারলে বলটা ঠিক ওই জায়গাতে গিয়েই পড়বে ভাই। সবাই বলছে যে হ্যান্ড অফ গড, লেফট ফুট, ভাই গড অফ লেফট ফুট। অ্যান্ড মেসি আজকে অ্যাসিস্ট প্রোভাইড করেছে উইথ হিস রাইট ফুট। স্পেন্সার্স এই ওয়ার্ল্ড কাপের বলতে গেলে সব থেকে স্পিডি প্লেয়ার। এমবাপের ফুল স্পিড এখনও দেখতে পারিনি এই ওয়ার্ল্ড কাপে, কিন্তু স্পেন্স হচ্ছে সব থেকে স্পিডি প্লেয়ার বলতে গেলে। তার এগেনস্টে গিয়ে মেসি ওই যে রাইট ফুটে যে ক্রসটা রাখলো, পুরো পিকচার পারফেক্ট। সবাই ভাবছে যে লেফট ফুটে শুধুমাত্র একমাত্র মেসি এই জিনিসগুলো করতে পারে। নো ভাই নো, মেসি ওরকম প্লেয়ার না যে শুধুমাত্র লেফট ফুটের উপর বেস করে তার পুরো ক্যারিয়ারে এতগুলো ট্রফি জিতে এসছে। মেসি ভাই রাইট ফুটও চলে, মেসির হেডারও চলে, মেসি চেস্টও করতে পারে, মেসি বাইসাইকেল কিকও করতে পারে, মেসি সব করতে পারে ভাই। এই পজিশনে দাঁড়িয়ে মেসি যদি থাকে, তোমার টিমে এক্সট্রা 2-3টে প্লেয়ার তো মানে অ্যাডেড হয়েই যায় মেসি ওই জায়গায় যখন খেলছে। আর আজকের ম্যাচের পর ইফ ইংল্যান্ড যদি ফাইনালে যেত, আমরা সবাই বুঝতে পেরে গেছি যে কীরকম ফাইনাল হতো। পুরো একতরফা ফাইনাল হতো, স্পেন ভাই পুরো ডমিনেট করে বেরিয়ে যেত, কিচ্ছু করার ছিল না এখানে। সত্যি কিচ্ছু করার ছিল না, স্পেন পুরো ডমিনেট করে বেরিয়ে যেত। কারণ ইংল্যান্ড যে খেলা আজকে শো করেছে এত বাজে, এত খারাপ। তুহেল তো মানে নিজের ওপর কোনো দায়, মানে তুহেলকে এখনও কেন টিমে রেখেছে আমি সেটা জানি না। ওকে কেন অ্যাজ আ কোচ হিসেবে রেখেছে? ইংল্যান্ডের কাছে এত প্লেয়ার থাকা সত্ত্বেও ও যেভাবে ইউটিলাইজ করেছে, ওটা দেখে আমার খুবই বাজে লেগেছে। কিন্তু ফাইনাল যদি ইংল্যান্ড আর স্পেনের মধ্যে হতো, আমি তো খুবই ডিপ্রেসড হয়ে যেতাম ভাই। এটা খুবই ডিসরেসপেক্ট হতো একটা ফুটবলের জন্য। তো আর্জেন্টিনা ফাইনালে গেছে অ্যাজ আ রিয়েল চ্যাম্পিয়ন, অ্যাজ আ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অফ ওয়ার্ল্ড কাপ উইথ মেসি। তো ফাইনালে যাচ্ছে, অ্যান্ড ফাইনালে গিয়ে অবভিয়াসলি একটা ভালো গেম হবে। দে উইল প্লে আ গুড গেম। স্পেন নোজ হাউ টু প্লে ফুটবল, দে হ্যাভ দ্য ফিলোসফি, দে নো দ্য টিকি থাকা, দে নো হাউ টু কন্ট্রোল দ্য বল, দে নো হাউ টু টেক পজিশন ইন বিটুইন দ্য স্পেস। এত কিছু স্পেন জানে, এত কিছু স্পেন মেনটেন করে চলে। অ্যান্ড আর্জেন্টিনা জানে যে কীভাবে ইউনাইটেড হয়ে একসাথে ফর দ্য নেশন, ফর দ্য ক্লাব, ফর দ্য কান্ট্রি কীভাবে তাকে জিততে হয়। এই জিনিসটা কিন্তু আর্জেন্টিনার থেকে ভালোভাবে কেউ যায় না। দে নো হাউ টু ব্লিড ফর মেসি। এই জিনিসগুলো ভাই মাথায় রাখতে হবে, তারপরে ফাইনালটা দেখতে বসতে হবে। অবভিয়াসলি দ্যাট ওয়াজ দ্য পাস্ট জেনারেশন মেসি, অ্যান্ড ফর দ্য নিউ জেনারেশন লামিন আমাল, এরকম একটা ম্যাচ আপ তো হতেই চলেছে। কিন্তু মেসি যখন রাইট হ্যান্ড সাইডে এসছে না, আমি তো বলবো লামিন আমালের থেকে বেশি চান্সেস ক্রিয়েট করেছে এই ওয়ার্ল্ড কাপে মেসি। যে এক্সপিরিয়েন্স ম্যাটার করে ভাই, যতই তুমি বুড়ো হয়ে যাও, এক্সপিরিয়েন্স অলওয়েজ ম্যাটার্স। তো স্পেন ভার্সেস আর্জেন্টিনা এই ম্যাচটা সেই রকম হতে চলেছে, সেই রকম মানে খুবই ভালো একটা ম্যাচ আমরা দেখতে চলেছি ফিফা ওয়ার্ল্ড কাপে ফাইনালে।